হাদিকে কবিতা বানায়েন না। আমি আপনার সময় আমি একটা বলিনি, আমি বলতে ভাই, আমি আপনার সময় বলিনি, আমাকে বলতে দেন, আমাকে আগে বলতে দেন, আমি ক্লারিফাই করছি না, ক্লারিফাই করেন না, আপনি পরে বলেন, আপনার সময় বলেন। জি, আবার জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি, এই বিপ্লবকে ধারণ করতে হবে, ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই ভাই, আপনি করতে পারেন না, বলতে দিবেন, জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের, আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের, আমরা সবাই এক। জুলাই যিনি বেশি কম, আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই 4-5 মাস এসেছেন, আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই, আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে, তারপর সম্পর্কে জানতে কি গুগল স্টর্ম করতে হবে না। ওই যে আপনি যেমন করে, আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কি রাস্তা, শুনেন, হাদিকে টানেন কেন? আরে হাদিকে টানেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না, কন্ট্রিবিউশন আপনি সেল করেন, আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন, এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার, জুলাই অধিকারকে আপনি, জুলাই আমার, জুলাই আপনার একার না, জুলাই আমার, আমাদের সবার, জুলাই সবার। হ্যাঁ, আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই, যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, চাই, সেজন্য লাগে, সেটা কি আপনি সেটাকে ভন্ডুল করতে চান? না না, জুলাই কি কবিতা বলে অপমানিত করতে চান? শোনেন, কবিতা আপনি শোনেন, অ্যাঙ্করিং করেন, আবার এদিকে আছে আরেক দলের সমর্থন নাই, এটা দুর্ভাগ্য। এই জন্যই গত 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তো 5 জনের মানিক মিয়ার মতো নাই, আপনি কত দেখেছেন? নাই। আর আরে ভাই, 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি, শুনেন, আরেকটা বলছেন, আমরা মনে দিই যে একার দুলা, আমি বলছি সবার দুলা, আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি, আমরা প্রশ্নে আসি, আপনি ক্রেডিট নিয়ে আপনি আসতে পারেন, আমি ক্রেডিট না দেব। অনেকগুলো ফাইল নিয়ে এসে চিল্লায় কথা বললেই সত্য হয় না, যৌক্তিক জায়গায় কথা বলেন, ডাইরেক্ট আক্রমণ না করে আপনি কি কথা বলতেছেন, জনগণ শুনুক, বলেন, আপনি দয়া করে কথাটা বলতে দেন, বলেন, কথা শেখাদিনের মতো বন্ধ করে দিন। মিথ্যা কথা বলবেন, আমরা মিথ্যা কথা বলি না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একিউজ করবেন না, আপনি কথা বলেন, ডোন্ট সে দ্যাট। এখানে আমরা মিথ্যা কথা বলতে এখানে আসিনি, এখানে হাদিকে কেটে নিচ্ছে, অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদ, আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদ স্বপ্ন না, আপনার সম্পর্ক আপনি জুলাই সনদ স্বপ্ন না, আপনার সম্পর্ক বাংলাদেশ কি বলতেছেন যে আপনি জুলাই সনদ একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখেন? জুলাই সনদকে গল্প বলেন, গল্প বললেন, কবিতা বলছেন, গল্প বললে তাও সংস্কার, কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না, আমরা একটু ঠান্ডা হবে সম্ভব না। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ, সংস্কার বলেছি, সংস্কার মানে কি জুলাই সনদ না, সংস্কার আর আমরা দুজনের কথাই শুনবো, আমরা একটু ঠান্ডা হই, আমরা একজন করে কথা বলি, আমরা দুজনের কথাই শুনবো, আমাকে বলার ফ্লোর দিন, আপনি বলেন, আপনি ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো, এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়ার তো যায়নি, দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে, তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা, সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি কেন? আপনি গুপ্ত বললেন, এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না, আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলে 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর, আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না। আমি আবার উত্তর দিব, আমি একজন শাহরিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে?
আর অবদান আমার আছে এই কথা বলবো না, যারা অবদান আছে কিনা যারা জানে এটা আমি লিখে প্রমাণ করব না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে শেষ হয়ে জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রিজার্ভে থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিচ্ছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই। 2 তারিখে যখন এই সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটা এই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে, জীবন বাজি রেখে। ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে, ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন, আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছে, নতুন ইয়া। কেন 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটা ফিস নিছি। 70টা মামলা করছি, সেদিন ফিস নিছি একটার। গত কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওদের নাম দিয়ে দিলেন ছাগল না? খুব ভাল লাগে না নিয়ে সেভাবে বেজ্জত করতে? একদিন বলছিলাম কালের কণ্ঠতে আসবো না, যমুনা একদিন বলছিল শোনেন, দেশ আগে, আমরা দেশের জন্য আসছি, ইসলাম কায়েমের জন্য আসছি, কারো রক্তচক্ষু ভয় করে না। ভারতকে ভয় পায় না, আর আপনারা কে? ব্যক্তিগত আক্রমণ ছাড়েন। এখানে কথা বলতে আসছি, কথা বলতে দিলে দিবেন, না দিলে দিবেন না, অসমস্যা নাই। এক টিভি ডাকে না, আর এক টিভি আছে। আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম, আর আসবো না, কি হবে? শেষ করতে দেন একটু। ওনার অনুষ্ঠানেও গেছি একবার। তারপরে সংস্কারের গল্প দিয়ে কিছু কিছু লোকের ভাগ্য বদল হয়েছে, কিছু কিছু লোক পুনর্বাসিত হয়েছে, কিছু কিছু বহুজাতিক পণ্য এখানে বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। রাজনীতিবিদদের লুটেরা বলে তারা লুটপাট করেছে, অনেকের এপিএস এর বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে। আপনি ফতোয়া দিয়েছেন সততার, মাফ করে নিয়েছেন কেন? গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে, আপনি মাফ করার কে? আজকে বলেন বাংলাদেশ এটা বাংলাদেশ এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন, দিনাজপুর বানাবেন, না গাজীপুর বানাবেন জানি না। হ্যাঁ, সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি ওয়াশিংটন পোস্টের একটি স্টোরি, একটি নিউজের কথা আমি আলোচনা তুলতে চাই। একজন মার্কিন ডিপ্লোম্যাট তিনি একটা বৈঠকে বলেছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তারা ভালো করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। ইতিহাস শুরু হয়েছে তো তাদের সাথে, তাদের সম্পর্কের ইতিহাস শুরু হয়েছে 71 সাল থেকে। 1971 সালে মার্কিন পঞ্চম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য। সুতরাং ওই শক্তির সাথে ঐতিহাসিক এই সম্পর্ক আমাদের মধ্যে প্রশ্ন জাগায় যে একজন ডিপ্লোম্যাট তার শিষ্টাচারের মধ্য থেকে এই ধরনের কথা বলতে পারেন কিনা। আবার একই সঙ্গে একজন সংসদ সদস্য তিনি তার নির্বাচনী প্রচারণায় এটি বলতে পারেন কিনা, এটি নির্বাচনী আচরণবিধিতে আছে কিনা, কাউকে ছাড় দেওয়া হবে না, কিচ্ছু দেব না। তার মানে আপনি কি র্যাগিং করবেন, গ্রেপ করবেন? আপনি কি হুমকি দিচ্ছেন? কাকে দিচ্ছেন? চোখ কাকে লাল করেন? আমরা লাল চোখ দেখে দেখে অভ্যস্ত। আমাদের কাছে এখন মনে হয় কি ওইসব লাল চোখ হচ্ছে চোখের রোগ হয়েছে, ডাক্তার দেখান। বাংলাদেশটায় শান্তি ফেরান। আপনারা রাজনীতিকরা একজন বলছেন মুসলেকা দিয়ে আমরা পালাইনি। আরে ভাই, আপনি তো গুপ্ত হয়ে গেছেন, আপনি পালাবেন কি? আপনি তো গোপনে চলে গেছেন। মুসলেকার কথা, এইসব পলিটিক্যাল রেটরিক না করে
আপনি রাষ্ট্রকে নিয়ে, আপনি দেশকে নিয়ে, জনগণকে নিয়ে কি ভাবছেন? আপনি আপনার স্বপ্ন দেখান। এ পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডর অফ ড্রিম, নট এ ফ্রড। পলিটিক্যাল লিডার্সরা কিন্তু ফ্রড না। এখন যে কথাগুলো হচ্ছে রেটরিকের নামে, এটা ফ্রড পানা হচ্ছে, এটা বাটপারি হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি আপনি ভোটের মাঠে জনগণের মন জয় করার চেষ্টা করেন। হুমকি দেন কেন? পেছন দেখান কেন? পেছনে কার কি আছে এটা তো আমরা জানি ভাই। সামনে নির্বাচন, ইন্ডিয়া যখন, দিল্লি যখন বলছে যে আমরা এখানে অমুককে ভালো দেখতে চাই, তমুককে ভালো দেখতে চাই, আজকে শৃঙ্খলা একটি কথা বলেছে যে অনিয়ম না হলে জামাত ক্ষমতায় আসবে না। আরে ভাই, জামাত তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে। যদি জামাত ভালো কিছু করে, জামাতকে জনগণ ভোট দেবে। হুইজ শৃঙ্খলা? আপনাকে কে ডেকেছে এখানে? এটাও আমার কাছে মনে হয় এটাও এক ধরনের মানে ফাঁদ। এটা ওই বিএনপিকে এক ধরনের স্টিগমার মধ্যে ফেলে দেয়া। আবার বিএনপির কিছু নেতারা, আপারা কিছু কিছু নেতারা এমনভাবে কথা বলছেন যে উজু করতে হবে, নামাজ পড়তে হবে, অমুকের নাম। ভাই, কাল্ট বানাচ্ছেন কেন? কাল্ট বানাচ্ছেন কেন? তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ দিন জনগণকে। জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক, জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক। যদি প্রশ্ন বন্ধ হয়ে যায়, কাল্ট হয়ে যাবে। হাসিনার দিল্লি ছিল, আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই।